আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে ৩০০ আসনে ২,৫০০-এর বেশি মনোনয়নপত্র দাখিল। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া ও তারেক রহমান, খুলনায় মিয়া গোলাম পরোয়ার, কুমিল্লায় হাসনাত ও পঞ্চগড়ে সার্জিস আলম। ১৯ বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। দলে যোগ দিয়ে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। ভোটে অংশ নেবেন না, কাজ করবেন মুখপাত্র হিসেবে জানালেন নাহিদ ইসলাম। এবং বৈরী আবহাওয়ায় শাহবাগে অবরোধ স্থগিত। আজ অনলাইনে শহীদ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার কর্মসূচি ঘোষণা। ইনকিলাব মঞ্চের বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উৎসব আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। এ সময় ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় ঢাকার অনেক প্রার্থী। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা। তবে ভোটের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে আগামী নির্বাচনে ৩০০ আসনে ২,৮৮২ মনোনয়নপত্র জমা হয়েছে। ইয়াসিন রানাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তীব্র শীতে ভোটের উষ্ণতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ঢাকা মহানগরীর ১৫টি আসনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। স্থানীয় নির্বাচন অফিসেও মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা। ঢাকা ১৭ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলের নেতাকর্মীরা। জানান, ওই এলাকার বাসিন্দা ও ভোটার হওয়ায় প্রার্থী হয়েছেন তিনি। বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র জমা দেন দলের 5 সদস্যের প্রতিনিধি। বিশ্বের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ শহীদ হাদি সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি যখন প্রার্থীদের কোনো নিরাপত্তা নাই। যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে, মুষ্টিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে সেই আকাঙ্ক্ষা আমরা বিঘ্নিত হতে দিব না। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোঁয়াছুঁই থাকবে না, থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। ঢাকা 7 আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফ উদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানান তিনি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি তা আমি জানি না, এবং আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে, সেই ব্যাপারে আমরা সন্দিহান। মনোনয়নপত্র জমা দিতে এসে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন প্রার্থীরা। জানান, নির্বাচনী জোটের সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদের কথা। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে
একটা সুন্দর রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। বিএনপির একেবারে তৃণমূলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেই একটা বিশাল একটা উচ্ছ্বাস, এক ধরনের বাঁধভাঙা জোয়ারের মতন। আচ্ছা, প্রথমত আমরা জোট থেকে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমাদের সাথে কাজ করছিল। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে দাবি করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আচরণ বিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময়ে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। এছাড়া ঢাকা জেলার 5 আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল প্রার্থীরা। এরপর যাচাই বাছাই এবং প্রত্যাহারের পরে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই সাথে নির্বাচনী জোটগুলো শরিক দলগুলোর মধ্যে চূড়ান্তভাবে আসন বন্টন করবে। আর এরপর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দর পর বোঝা যাবে নির্বাচনী মাঠে ভোটের লড়াইটি কেমন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে পারেননি একাধিক প্রার্থী। সময় শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন কার্যালয়ের সংশ্লিষ্ট গেট বন্ধ করে দেওয়ায় প্রার্থীরা হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, যানজট, প্রয়োজনীয় কাগজ সংগ্রহে দেরি হওয়া, কমিশন থেকে নেওয়া ভোটার তালিকার সিভি কাজে লাগাতে না পারার কারণে সময় মতো মনোনয়নপত্র জমা দিতে পারেনি তারা। অনেকেই কেচি গেট পার হয়ে ভিতরে ঢুকতে পারলেও 5টা বাজার পর আর কাউকে নির্ধারিত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এ সময় অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়, নির্ধারিত সময় শেষে কোনোভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। ঢাকা 10-এর সংগ্রহ করছে, আমার সব ফাইল নিয়ে আসছে, আমার জ্যামের কারণে একটু দেরি হয়েছে। কোন দল থেকে? আমি আমজনতার দলে থেকে। 2টা মিনিট আমার লেট হয়েছে। ওনারা একেবারেই আচরণটা এরকম মারমুখী আচরণ, গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করছে যে ঢুকতে পারবেন না, বেরিয়ে যান, এখানে বেরিয়ে যান, এই পুলিশ দেখেন, এ ধরনের আচরণ করছে। এবং আমাদের সাথে আসলে আচরণটা খুব অসৌজন্যমূলক আচরণ করছে। আমাদের পরেও অনেকে এসে ঢুকছে, তাদেরকে জমা দিতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না আর কি। আমরা ভেতরের টাইম মতোই আসছি, যখন আমাদেরকে বলছে যে এই কাগজগুলো নিয়ে আসতে হবে, তা আমরা নিয়ে আসতে সংগ্রহ করার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। এখন আমরা আর ভিতরে ঢুকতে পারতেছি না, আমাদের কাগজগুলো আমরা জমা দিতে পারিনি, আমাদের প্রার্থীর যে মনোনয়ন ফর্ম সেটা আমরা জমা দিতে পারিনি। উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা হয়েছে। খুলনা 5 আসনে মনোনয়ন জমা দিয়েছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির সার্জিস আলম ও কুমিল্লার দেবিদ্বার 4 আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া হয়। এদিকে বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে ঠাকুরগাঁও 1 আসনের মনোনয়ন জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে ঠাকুরগাঁও উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। খুলনা 5 আসনের মনোনয়ন জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মনোনয়নপত্র জমা দিতে আসেন খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। একইভাবে মনোনয়ন জমা দেন খুলনা 4 আসনের আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 আসনের আলিয়াস গল্লবী, খুলনা 6 আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী। প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে, যারা ভয় দিচ্ছে। চট্টগ্রামের 16টি আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা।
চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে মনোনয়ন জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একইভাবে পঞ্চগড় 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, জনগণের প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন তিনি। বরিশাল 5 আসনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, একই আসনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, জামায়াতের প্রার্থী দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল 3 আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল 6 আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খান এবং বরিশাল 1 আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ 1 আসন এবং সাঘাটা ও ফুলছড়ি 5 আসনের মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। গাইবান্ধা সদর 2 আসনের মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকার। বাগেরহাট 3 আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তখন তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ 1 আসনের মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের দেশের ভবিষ্যৎ গড়ার কাজে আত্মনিয়োগ করার নির্দেশ দেন তিনি। কার্যালয়ের 2য় তলার বারান্দায় দাঁড়িয়ে উচ্ছ্বসিত হাজারো নেতাকর্মীর অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই নেতাকর্মীদের এ ঢল। দলের কাণ্ডারির এ আগমন শুধু সব শঙ্কার অবসান নয়, নতুন উদ্যম আর অটুট মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণ সঞ্চার। তাই তারেক রহমানকে ঘিরে এ উচ্ছ্বাস, এ উন্মাদনা। জনস্রোতের মধ্য দিয়ে কার্যালয়ে পৌঁছেই 2য় তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মী আর জনতার প্রাণ ঢালা ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের কাজে নামার আহ্বান জানান তিনি। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশের যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবশেষ 2006 সালে পল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতারা। নয়াপল্টনে তারেক রহমানের গাড়িবহর দুপুর 3:20 পৌঁছলেও নেতাকর্মী আর জনতার স্রোত অতিক্রম করে কার্যালয়ের মূল ফটকে পৌঁছতে লেগে যায় 40 মিনিটেরও বেশি সময়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবে না তিনি। সন্ধ্যায় এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, যে লক্ষ্য নিয়ে তারা রাজপথে লড়াই করেছেন সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে কাজ করবেন তিনি। একই সাথে গণভোটে সবাইকে হা ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ-অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। বৈরী আবহাওয়ায় শাহবাগের অবরোধ কর্মসূচি স্থগিত করে আজ থেকে অনলাইনে শহীদ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, সোম ও মঙ্গলবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে গিয়ে বিচারের দাবিতে দেয়া কর্মসূচিতে অংশ নিতে তাদের আমন্ত্রণ জানানো হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো বিচার হবে না বলেও ঘোষণা দেন জাবের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে টানা 4 দিন ধরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তীব্র শীত আর শিশির বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এতে অংশ নেন শিশু, নারী ও বৃদ্ধ সহ নানা শ্রেণী পেশার মানুষ। আশুলিয়ার বাইপেল থেকে এসেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের বিচার না হয়। সবাই এখন সংগ্রামে নেমেছে, যে পর্যন্ত আমরা কোনো না কোনো ধরনের স্টেপ না পাচ্ছি সরকারের পক্ষ থেকে, আমরা অবশ্যই রাজপথ ছাড়ছি না। বিক্ষুব্ধদের অভিযোগ, সরকারের গাফেলতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণে শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যারা নির্বাচনে এবার যাদেরকে চিন্তা করছি, বড় বড় যে দলগুলো আছে, আমার মনে হয় যে তাদেরও উচিত যে আমাদের সাথে রাস্তায় নেমে আসা। শুধু খুনের বিচার চাই, নির্বাচন আমাদের কিছুই লাগবে না। ভোট হওয়ার আগে যেন এটা হয়, যতদিন না হাদি হত্যার বিচার হচ্ছে ততদিন নির্বাচন হবে না। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, অস্ত্রধারীরা এখনো জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টায় সোচ্চার থাকলেও সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আগামী দিনে আমাদের কোনো ভাইকে যদি হত্যা করা হয় এবং যদি বলা হয় খুনি দেশে নাই, বিদেশে পালিয়ে গেছে, আমরা কিন্তু অস্ত্র তুলে নিতে বাধ্য হব। ইনসাফের এই লড়াই করবার জন্য আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত রয়েছি, আমরা কিন্তু জীবন নিতে প্রস্তুত রয়েছি। ভাইয়েরা, সামলাইতে পারবেন না বইলা দিলাম। বৈরী আবহাওয়ার কারণে রাজপথ ছেড়ে অনলাইনে নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। আগামীকাল আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে সোশ্যাল মিডিয়া সহ যত মাধ্যম রয়েছে সবগুলোতে আপনারা যারা ধরেন একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদিকে উৎসর্গ করে নজরুল সঙ্গীতটা পোস্ট করবেন। বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ থেকে কেউই ঢাকা 8 আসনে অথবা অন্য কোনো আসনে নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন আব্দুল্লাহ আল জাবের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অ্যাফেয়ার্স রইসা অ্যান্ড জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য,
বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে ঘটনাবহুল 1 বছর পার করে দেশে ফিরে যাচ্ছেন জ্যাকবসন। তিনি গত 17 মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারি নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের সফল আয়োজন নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি চলছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত, বলেন অধ্যাপক ইউনূস। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজেপিকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে এক অনুষ্ঠানে কোনো অপরাধী যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু হল সংসদ নির্বাচন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সোমবার দিনভর ক্যাম্পাস জুড়ে ছিল প্রার্থী ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 3টা পর্যন্ত। ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে যকসুর ভোট গ্রহণ হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শক, এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনে নির্বাচনী এলাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। নির্বাচনে জিতলে এবার এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তরিক ইসলামের রিপোর্ট। ভোটের গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্য রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূরত্বের ঢাকা বিভাগের আওতাধীন করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনে। 4 লাখের বেশি ভোটারের এই আসনের অধিকাংশ মানুষের পেশা কৃষি। রাস্তার দুপাশ জুড়ে শুধুই দেখা মেলে বিস্তীর্ণ কৃষি জমির। ঢাকার অন্তর্গত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অপ্রশস্ত সড়ক, যার ফলে যানজট যেন নিত্যসঙ্গী এখানকার মানুষের। ঝুঁকি নিয়ে বাসের সাঁকো দিয়েই চলে পারাপার। রয়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই এলাকার মধ্যে একজন যোগ্য, সৎ, শিক্ষিত এবং নিষ্ঠাবান প্রার্থী চাই। এই আসনের ভোটার হিসেবে আমরা চাই যে একদম দুর্নীতিমুক্ত মানুষ সংসদে যাক। করিমগঞ্জ থানা আর তাড়াইল থানা মিলাইয়া যাতে আমরা উসমান ফারুক থাকতে পারে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ফিরে পেতে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক। জানালেন তার পরিকল্পনার কথা। আমি যদি নির্বাচিত হই, আমি প্রথম যানজট দূর করা, মানুষের জীবন থেকে যাতায়াতের সুবিধা দেওয়া। সবচেয়ে বড় কথা, যখন নাকি আপনি বাণিজ্য বিপণন হয়, শস্য ইত্যাদি বিপণন হয়, তখন রাস্তাঘাট দরকার প্রয়োজন, রিসিপ্ট দরকার প্রয়োজন। কাজেই এটা ওয়ান অফ মাই প্রায়োরিটিস, নো ডাউট অ্যাবাউট ইট। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসর অধ্যাপক ডাক্তার জিহাদ খান। আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণের জন্য এই কাজ করে যাব এবং আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, শুধু এলাকার উন্নতি হবে, মানুষ সুখে থাকবে, আরামে থাকবে। হয়তো তারা একদিন মনে করবে যে এরকম একজন এমপি হয়েছিল, তাদের জীবন আসছিল। এইটি হচ্ছে আমার চাওয়া। এছাড়াও এই আসনে নির্বাচনের মাঠে রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। জোটের অংশ হিসেবে বিগত সময়ে এই আসনে 8 বার জাতীয় পার্টি, 3 বার আওয়ামী লীগ ও 2 বার বিএনপি জয়লাভ করে। করিমগঞ্জ তাড়াইল নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসন ঢাকা বিভাগের অংশ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন স্বনামধন্য ডাক্তার জিহাদ খান, রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুও। এলাকার ভোটার এবং বাসিন্দারা বলছেন, আসন্ন নির্বাচনে এলাকার
অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, মাদক নির্মূলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এবারে প্রবাসীর খবর। উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক এর অভিষেক এবং শপথ অনুষ্ঠান শেষ হয়েছে। ব্রুকনিলের জলসা হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। পরিচালনায় ছিলেন নোয়াখালী সোসাইটির সেক্রেটারি ইউসুফ জসিম ও ভাইস প্রেসিডেন্ট মাইনুদ্দিন মাহবুব। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম, নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুফিজুল রহমান, সভাপতি জাহিদ মিন্টু, সেক্রেটারি এএসএম মাইনুদ্দিন পিন্টু সহ অনেকে। এবারে খেলার খবর। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 6 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এতে 3 ম্যাচে দ্বিতীয় জয় পেল রাজশাহী। অন্যদিকে 3 ম্যাচের 3টিতে হারালো নবাগত নোয়াখালী। 125 রানে জয়ের টার্গেটে নেমে ব্যাট হাতে দারুণ সাবলীল ছিল রাজশাহী। দলের 2 রানে সাহিবজাদা ফারহান বিদায়ের পর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম 38 বলে 65 রান যোগ করে জয়ের মঞ্চটা সহজ করে রাখেন। শেষ পর্যন্ত 13 বল বাকি থাকতে 4 উইকেটে 125 রান তুলে জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ 29 রান করেন তানজিদ হাসান, আর 28 রান আসে মুশফিকের ব্যাটে। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 124 রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন হায়দার আলী। রাজশাহীর বোলার রিপন মণ্ডল 13 রানে 4 উইকেট নিয়ে নোয়াখালীর ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আগামী নির্বাচনে 300 আসনে 2500-এর বেশি মনোনয়নপত্র দাখিল। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া ও তারেক রহমান, খুলনায় মিয়া গোলাম পরোয়ার, কুমিল্লায় হাসনাত ও পঞ্চগড়ে সার্জিস আলম। 19 বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। দলে যোগ দিয়ে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। ভোটে অংশ নেবেন না, কাজ করবেন মুখপাত্র হিসেবে জানালেন নাহিদ ইসলাম। এবং বৈরী আবহাওয়ায় শাহবাগে অবরোধ স্থগিত। আজ অনলাইনে শহীদ হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার কর্মসূচি ঘোষণা। ইনকিলাব মঞ্চের বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।